এবার ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে কিশোর নিহত, থামছে না মৌলভীবাজারের কুলাউড়ার স্বর্ণা দাসের পরিবারের কান্না। ভারত আঞ্চলিক প্রভুত্ব দেখাতে চায়, অভিযোগ বিএনপির, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান। দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, 7 দিনে হাসপাতালে ভর্তি 2500 রোগী, 12 জনের মৃত্যু, সচেতনতা বাড়ানোর পরামর্শ। সমবায় সংগঠনের 1000 কোটির সম্পত্তিতে রাজত্ব, সাবেক স্বরাষ্ট্র কামালের, বিশ্বস্ত দোসর আগনস্টিক পিউরিফিকেশন। এবং আরজি করে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের শুনানি শুরু, দেশে দেশে বিক্ষোভ, বৈঠকে বসছেন মমতা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফ এর নির্মমতার বলি স্বর্ণা দাসের পরিবারের কান্না থামছেই না। বাকরুদ্ধ তার বাবা মা, মাতম চলছে প্রতিবেশীদের মাঝেও। ঘটনার বিচার চেয়ে সীমান্তে আর যাতে কেউ হত্যার শিকার না হয় সে বিষয়ে কঠোর পদক্ষেপ চায় স্বর্ণার সহপাঠী সহ এলাকাবাসী। সালে ইলাহি কুটির তথ্য ও চিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। বিএসএফ এর গুলিতে অষ্টম শ্রেণীর ছাত্রী স্বর্ণা দাসকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। শোকে কাতর মা সঞ্জিতা দাস। এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বর্ণা মৌলভীবাজারের জুড়ি উপজেলার কালনিগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে। দালালের মাধ্যমে রাতে কুলাউড়ার লালারচক সীমান্ত দিয়ে মায়ের সাথে ভারতের ত্রিপুরায় আত্মীয়দের বাড়ি যাবার পথে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয় স্বর্ণার। মা সঞ্জিতা দাস রাতের আধারে গুলিবদ্ধ মেয়ের হাত ধরে টেনে কিছু দূর নিয়ে আসেন। তখন মেয়ে স্বর্ণা মাকে তার প্রাণ রক্ষা করতে বলে। চোখের সামনে মেয়ের নির্মম মৃত্যুতে মা সঞ্জিতা দাস শোকে পাথর। বাবা পরেশ দাস বারবার মূর্ছা যাচ্ছেন, বলেন স্বর্ণার ভাই। মার বোন গুলিবিদ্ধ হওয়ার পরে মাকে শুধুমাত্র সেবার কথা বলেই সে ফিরে যায়। তারপর তো আর মা তাকে নিয়ে আসেন। এরপর তো মা তো খুবই অসুস্থ, নিজের প্রতি শরীরের খুবই অবস্থা। আমার বাবারও মাথা কাজ করতেছে না, খুব অসুস্থভাবে আসেনি। বিদ্যালয়ের প্রাণচঞ্চল মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে শোকে স্তব্ধ শিক্ষক শিক্ষিকা। অত্যন্ত মেধাবী এবং সৃজনশীল একটি শিক্ষার্থীকে হারালাম। সে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা সবকিছুতে সে তার একটা সরব অংশগ্রহণ ছিল। সকল শিক্ষক, ছাত্রছাত্রীও বিদ্যালয়ের পরিবার আসলে স্বর্ণার মৃত্যুতে আমরা খুবই শোকগ্রস্ত। সেদিন থেকে এখনো আমার মনে হয় যে স্বর্ণা ফিরে আসবে, আমি মেনে নিতে পারছি না। নিরাপদ সীমান্তের দাবি স্বর্ণার সহপাঠীদের। চোখের সামনে আমরা ভাসিয়া উঠছে যে তাই কিভাবে মরলো, এটা তো আমরা অনেক দুঃখজনক। স্বর্ণা এভাবে মারা গেছে, আমরা চাই না আমরা যে সহপাঠী এভাবে মারা যাক, তাই যে ইলা গুলি খাইয়া মারা গেছে এর আমরা বিচার চাই। একটা মেয়েকে এভাবে হত্যা করলে সবারই কষ্ট হয়। সে অনেক ভালো ছিল, প্রোগ্রামে খেলতো। মর্মান্তিক মৃত্যুকে মেনে নিতে পারছেন না শান্ত এই জনপদের মানুষ। ঘটনার সুষ্ঠু বিচারের দাবি স্থানীয়দের। কালনিগড় সহ পুরা জুড়ি উপজেলা স্বর্ণার মৃত্যুতে আসলে একেবারে শোকাহত। বর্তমানে সোনার মা এবং সোনার বাবা কথা বলতে পারছেন না। দালালের কপ্পরে পরে দালালে রাত্রে লইয়া গেছে, কইছে যে সকাল হইলে এরা আইব ফার্স্টায় আর ওখানে দেখা করাইলে লইয়া গেছে। লইয়া যাওয়ার পরেই তো বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে। মৃত্যুর দুদিন পর মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এ ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে কিছুতেই থামছে না বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হত্যাকাণ্ড। এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে জয়ন্ত কুমার সিং নামে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার বাবা ও আরেকজন। সোমবার ভোরে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্তের 393 নম্বর পিলার এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায় বিএসএফ এর গুলিতে একজন কিশোরের মৃত্যু হয়েছে, আর আহত দুজন রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। নিহত কিশোরের মরদেহ নিয়ে গেছে বিএসএফ। এ বিষয়ে 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ বলেন, প্রকৃত ঘটনা জানার পাশাপাশি মরদেহ ফেরত পেতে কাজ চলছে। ভারত
এ অঞ্চলে প্রভুত্ব সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত। মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মহাসচিব। জানান, ৫ অগস্ট যে স্বাধীনতা এসেছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করতে চায় তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করা উচিত। দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। দেশে বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ। গেল ৭ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২,৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার আরও একজনের মৃত্যুতে চলতি বছর প্রাণহানি দাঁড়িয়েছে ৯৬ জনে, আর আক্রান্ত হয়েছে ১৫,৬৭০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতার বৃদ্ধির পাশাপাশি মশক নিধন কার্যক্রম জোরদারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। দৃশ্যটি রাজধানীর মুগ্ধা হাসপাতালে। প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী। বেডে জায়গা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন অনেকেই। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫,৮০০-র বেশি মানুষ। আগের বছরে একই সময়ে যা ছিল ১,৪০,৭০০-র বেশি। চলতি বছরে মৃত্যু হয়েছে ৯২ জনের, গেল বছর যা ছিল ৬৯১ জন। রোগীর স্বজনরা বলছেন, হঠাৎ করে জ্বর নিয়ে ভর্তি হলে জানতে পারেন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ৩ দিন জ্বর ছিল, পরে টেস্ট করালাম ইবনে সিনা থেকে, তো ওইখান থেকে পজিটিভ আসছে। ওনারে ৩ দিন পরে পরীক্ষা রিপোর্ট করলাম, রিপোর্ট করা দেখা গেছে ডেঙ্গু পজিটিভ। তখন আমরা এখানে নিয়ে আসলাম। আর কি দেখা যেতেছে পেটে খুব প্রচুর ব্যথা, পানি জমে গেছে, প্রচুর ব্যথা। তারপরে আমাদের এলাকা থেকে ডাক্তার দেখাইলাম, ওখান থেকে বললো যে পেটে নাকি লিভারের সমস্যা, ওইটা হয়ে গেছে। পরে ওইখান থেকে প্লাটিনামে কমে ৮৬,০০০ আসছে। মুগ্ধা হাসপাতালের পরিচালক জানান, এখন আর বিশেষ মৌসুম নয়, সারা বছরই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। বৃষ্টি শুরু হলে বেড়ে যায় প্রকোপ। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। আমাদের বাড়ির চারপাশ, এমনকি আমাদের কমিউনিটি, আমাদের মহল্লার চারপাশটা যেন পরিষ্কার থাকে সেই ব্যবস্থাটা তৈরি করা। সেটা যেভাবেই হোক, পার্সোনাল লেভেলে স্থানীয় লোকবল একত্রিত করে এই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা, এবং আমাদের যে ট্র্যাশ ক্যানগুলো আমরা তৈরি করি সেই ট্র্যাশ যেন বাইরে ছড়িয়ে না থাকে সেই ব্যবস্থাগুলো করা। পরে থাকলে যেটা হবে, একজন মানুষের বাড়ির পাশেই একটা ছোট কাপের মধ্যে একটু পানি জমলো, সেখান থেকে যে ডেঙ্গির জন্য যে এডিস মশা উৎপন্ন হলো, সেই মশা তাকেই কিন্তু কামড় দেবে, তার একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। সুতরাং তাকে পার্সোনাল লেভেলে এই হাইজিনটা মেনটেন করতে হবে। ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩,২১,১৭৯ জন আক্রান্ত হয়। তাদের মধ্যে মারা যায় ১,৭০৫ জন। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সমবায় সংগঠনের ১,৫০০ কোটি সম্পত্তিতে পূর্ণ আধিপত্য বিস্তার করে রাজত্ব সাজিয়ে বসেছিলেন স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর তার বিশ্বস্ত দোসর আগস্টিন পিউরিফিকেশন। তারা লুটে নিয়েছেন এই সংগঠনে বিপুল পরিমাণ টাকা। সংগঠনটির মালিকানাধীন রিসোর্টে মদের অবৈধ বার বসিয়ে বছরের পর বছর মেতেছিলেন রঙ্গলীলায়। এম এ আজিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য। স্বৈরাচারী হাসিনার মতোই ব্যক্তিবন্দনায় তৃপ্তি খুঁজতেন তার সেনাপতি থেকে সেপাইরা। সেই পরিতৃপ্তির অদম্য বাসনায় নিজের মুরাল বানান দর্জি থেকে বিলিয়নিয়ার বনে যাওয়া আগস্টিন পিউরিফিকেশন, আর নিজের বিশ্বস্ত সেপাইয়ের খায়েশ মেটাতে সেই মুরাল উদ্বোধন করেন স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ক্ষমতার জোরে আগস্টিনকে বানিয়ে দেন কালভের সভাপতি।
কালবের মূল লক্ষ্য সদস্যদের সঞ্চয় থেকে তহবিল সংগ্রহ, ঋণ দেয়া আর সুদাসলে সেই অর্থ আদায়ের মাধ্যমে ধীরে ধীরে বড় হয়ে ওঠা। এ লক্ষ্যের দিকে সামান্য নজরও ছিল না আসাদুজ্জামান কামাল, আগস্টিন চক্রের, বরং তাদের আগ্রহের কেন্দ্র ছিল গাজীপুরের কালীগঞ্জের কালবের রিসোর্টে মদের বার স্থাপন করা। আর সেই কাজ সম্পন্ন করে তারা শুরু করেন মদ বেচা কেনার রমরমা ব্যবসা। ইশতেহারে প্রথম ছিল আমরা যদি আমাদের প্যানেল ক্ষমতায় যায় আমরা প্রথমেই কালবে রিসোর্ট সেন্টার থেকে বার বন্ধ করে দেব, কিন্তু দুর্ভাগ্য কাল রিসোর্ট সেন্টারে আমরা নির্বাচিত হওয়ার পরে বারই সবার আগে চালু করলাম। পরিচালনা ব্যয়ের নামে হাজার বা লাখ নয়, কোটি টাকা নিজের হাতে নিয়ে নেন কামাল আগস্টিন চক্র। অস্বাভাবিক চড়া মূল্যেই শুধু নয়, নির্ধারিত এক ব্যক্তির কাছ থেকেই জমি কেনার নামে কোটি কোটি টাকা লোপাট শুরু করে তারা। এসব কর্মকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাব খাটিয়ে পরিচালনা বোর্ডকে সম্মতি দিতে বাধ্য করে আগস্টিন। কিছু পাওয়ার প্র্যাকটিস বা আমাদের বোর্ডের চেয়ারম্যান সাহেবের সেই আওয়ামী লীগ করা বা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পাওয়ারটা অথবা আওয়ামী রাজনীতির পাওয়ারগুলা, এটা আমাদেরকে অনেক ক্ষেত্রে অনেক স্পষ্ট কথা বলতে অনেক সময় আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াতো। সীমাহীন দুর্নীতি আর অনিয়মের দায় আর জবাবদিহিতা থেকে বাঁচতে কমিটির অধিকাংশ সদস্য গত 29 জুলাই পদত্যাগ করে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করেন। তাতে থেমে যায়নি আগস্টিন চক্র। সমবায় বিধিমালা অমান্য করে আয়োজন করে ব্যবস্থাপনা কমিটির ৮ম জরুরি সভার। মাত্র ৫ জনের এই কোরামহীন সভায় কোয়াপ্ট করা হয় ৭ জনকে, জানিয়ে প্রশ্ন তোলে খোদ সমবায় অধিদপ্তরও। স্বৈরাচার সরকারের পতনের পর গত ১৩ আগস্ট ভেঙে দেয়া হয় আসাদুজ্জামান কামালের ছত্রছায়ায় গড়া কমিটি। নিয়োগ দেয়া হয় অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি। কামাল পালালেও অদৃশ্য শক্তির প্রভাবে এখনও কালব নামের এই সংগঠনে অশুভ ছায়া বিস্তার করে রেখেছে আগস্টিন পিউরিফিকেশন। কালবের সদস্যদের এখন একটাই দাবি, এই আগস্টিনকে আইনের আওতায় এনে নিশ্চিত করা হোক কালবকে পিউরিফিকেশনের পদক্ষেপ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফ করছেন প্রধান প্রসিকিউটর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংস্থা এবং প্রসিকিউশন, আমরা তাদের এই অনুভূতির প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করব ইনশাআল্লাহ। ইসলাম, এখন আপনি বলছেন যে তদন্ত আপনারা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, কালকে থেকে আপনারা শুরু করেছেন। এখন ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ দেওয়ার অপেক্ষা এবং তদন্ত সংস্থার লোকজন নিয়োগ দেওয়ার অপেক্ষা, প্রসিকিউশন টিমের লোকের সংকট আছে, এগারোটা। আর এখন যেটা প্রশ্ন হলো সেটা হলো যে সব কিছু বিবেচনায় নিয়ে এবারকার এভিডেন্সগুলো অনেক বেশি লাইভলি। সেক্ষেত্রে আপনাদের এই শেখ হাসিনা সহ তাদের যারা রয়েছেন তাদের বিচার শেষ করতে কতদিন সময় লাগতে পারে বলে আপনি মনে করেন? এই মুহূর্তে এই সময়সীমার ব্যাপারে ধারণা পাওয়াটা খুবই কঠিন, কারণ তদন্তের নামলে তখন এটার গ্র্যাভিটিটি আমরা টের পাবো। দেখুন, ৫৬,০০০ বর্গ মাইলের জুড়ে কিন্তু এই অপরাধটা হয়েছে এবং পুরো রাষ্ট্রযন্ত্র, পুরো প্রশাসন যন্ত্র এই অপরাধের সাথে অধিকাংশ ইনভলভ ছিলেন। সুতরাং এই তদন্তের সম্পন্ন করতে একটা রিজনেবল টাইম লাগবে। আমরা জানি না সেটা কতদিন, তবে সেই সময়টা যাতে খুব বেশি না হয় সেটা আমরা এনশিওর করার চেষ্টা করব। বিচারের সবকিছু এভিডেন্স তাজা থাকতেই আমরা তদন্ত শেষ করব এবং সেটা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো। কিন্তু এক্স্যাক্টলি টাইমটা বলার জন্য এখনো বোধহয় সময়টা ম্যাচিউর হয়নি। আমাদেরকে আরো তদন্ত সংস্থায় লোক দরকার হবে, প্রসিকিউশনের লোক দরকার হবে। আমরা যখন ফুল সুইং মাঠে নামবো তখনই বুঝতে পারবো যে আর কতদিন সময় লাগবে। তবে প্রয়োজনের চেয়ে একদিন বেশিও নেওয়া হবে না এবং আমরা চেষ্টা করব দিন রাত্রি কাজ করতে। জাতির প্রতি এটা আমাদের অঙ্গীকার, যে জাতির সন্তানেরা এত বড় স্বাধীনতা এবং মুক্তি এনে দিয়েছে, তাদের জন্য তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন যদি দিনরাত কাজ করে এই বিচারের কাজটা সঠিকভাবে করে দিতে পারে, আমরা মনে করব এই জাতির জন্য আমাদের এটা ক্ষুদ্র একটা অবদান হবে। সুতরাং টাইম টেবিলের ব্যাপারে আজকে কিছু বলতে পারছি না। পূর্ণ উদ্যমে তদন্ত শুরু হওয়ার পরে একটা ধারণা করা যাবে, তখন হয়তো আপনাদেরকে আমরা আপডেটেড করব। আওয়ামী লীগ যেমন করেছে যে 14 সালের ইলেকশনের আগে একটা বিচার দ্রুত শেষ করেছে, 18 ইলেকশনের আগে আরেকটা বিচার দ্রুত শেষ করেছে, সেক্ষেত্রে আপনারাও কি এরকম কিছু করবেন কিনা, যে এই সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার জন্য সেই বিচারগুলো টেনে নিয়ে যাবেন কিনা, এরকম কিছু কিনা?
বর্তমান সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। এই সরকার এসেছেন রাষ্ট্র কাঠামোটাকে ঠিক করে দেওয়ার জন্য। এই বিচার প্রক্রিয়া দীর্ঘ হলে এই সরকারের পুনর্নির্বাচিত হওয়ার কোনো কারণ নাই, সম্ভাবনাও নাই। সুতরাং এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষও থাকতে পারে না, নেই বলে আমরা জানি। কোনো বিচারকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার হবে না, এটা আমরা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে জাতির কাছে পরিষ্কার করতে চাই যে এই বিচারের পেছনে কোনো রাজনৈতিক অভিলাষ নেই। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফ করছেন প্রধান প্রসিকিউটর, আমরা সরাসরি সেখানেই ছিলাম। যতদিন প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার কথা জানিয়েছেন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। শনিবার ভোলায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। নৌবাহিনী প্রধান জানান, দেশের পরিবর্তনের সুফল যেন জনগণ না পায় সেজন্য সবাইকে কাজ করতে হবে। নৌপথে চাঁদাবাজি, সহিংসতা রোধে এবং জননিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাওয়ার ঘোষণা দেন নৌবাহিনী প্রধান। যথাযথ সহায়তা প্রদান করে দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং বর্তমানে যৌথ বাহিনীর কার্যক্রম, যেটা অবৈধ অস্ত্র উদ্ধার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলিতে সহায়তা করে যাচ্ছি এবং যতদিন পর্যন্ত এটার প্রয়োজন হবে সরকারি নির্দেশনা মোতাবেক আমরা সেই সহায়তা প্রদান করে যাব ইনশাআল্লাহ। দেখছেন সংবাদ দুপুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে পীরগাছা বাজারে আধা বেলা হরতাল চলছে। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, জনজীবনে হরতালের কি কি ধরনের প্রভাব পড়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? জি জ্যোতি, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের পীরগাছা বাজারে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এটি রংপুরের পীরগাছা উপজেলার পীরগাছার সব থেকে বড় বাজার, যেহেতু এখানকার এই বাজারের সভাপতি হচ্ছেন বিএনপি উপজেলা বিএনপি আহ্বায়ক এবং আমিনুল ইসলাম রাঙ্গা, তিনি এই বাজারের সভাপতি। তার বিরুদ্ধে সম্প্রতি সময় একটি মামলা হয়েছে, যেটি গত ৫ তারিখের একটি ঘটনা। অর্থাৎ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছাত্র রয়েছে, তারা বলেছেন যে ওই দিন ঘটনায় যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানে তারা কিন্তু হামলা করতে চেয়েছিল। যেহেতু এই আওয়ামী লীগ নেতা এই বাজারের সাধারণ সম্পাদক এবং এই বাজারে আবার অন্যান্য দলের নেতাকর্মীরা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তো আমিনুল ইসলাম রাঙ্গা বলেছিলেন যে যেহেতু অন্যান্য ধর্মের এবং অন্যান্য দলেরও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তা এ কারণেই সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো রক্ষা করতে তিনি কিন্তু এই যে ফাঁকা গুলি করেছেন, এমনটি তিনি বলেছেন। তো আমরা তার কাছেই জানতে চাই যে এই যে আজকের এই হরতালে আমরা যেমনটি দেখেছি যে হরতালে কিন্তু সকাল থেকে দোকানপাট একেবারেই কিন্তু খোলেনি। আমরা এমনটি দেখেছি যে কারণে অনেক মানুষজন আছে তারা কিন্তু কেনাকাটা না করে ঘুরে গিয়েছেন। তো সার্বিক বিষয়ে আমরা যুক্ত করতে চাই আমিনুল ইসলাম রাঙ্গা, যিনি এই মামলার আসামি, তিনিও একটি মামলা করেছেন আমরা জেনেছি। তো সার্বিক বিষয়ে তার কাছে জানতে চাই কি ঘটনা, আপনারা কেন এই হরতালে ডাক দিয়েছিলেন? ধন্যবাদ সবাইকে। গত ৫ তারিখে পীরগাছা বাজারের হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে সর্বস্তরের ব্যবসায়ীরা নিরাপত্তার সাথে আমরা সবাই ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলে পীরগাছা বাজার রক্ষা করার স্বার্থে আমরা সবাই মিলে সাথে সমবেত হয়েছিলাম। কিছু দুষ্কৃতিকারী ছাত্র বৈষম্যের ব্যানার ধারণ করে আর যারা ছাত্রলীগ, যুবলীগ, ছাত্র সমাজ করেছে এবং যারা মাসুদের বডিগার্ড ছিল, তারাই মূলত আজকে এই ঘটনার সৃষ্টিপাত করেছে এবং আমার উপরে আক্রমণ করেছে। আমার ব্যবসায় সমিতির অফিস ভাঙচুর করেছে, আমাদের অনেক ব্যবসায় সমিতির প্রতিষ্ঠান নষ্ট করেছে এবং চাঁদা দাবি করেছে। আমাদের ব্যবসায়ীদের এখন পর্যন্ত তারা বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে চাঁদা দাবি করছে। আমি সবাইকে নিয়ে আমার ব্যবসায় আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক, রফিকুল ইসলাম যুক্ত ছিলেন রংপুর থেকে। দেখছেন সংবাদ দুপুর। বাগেরহাটে পিকআপ ভ্যান ইজি বাইক সংঘর্ষে বাইকের 4 যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো 1 জন।
সোমবার সকালে বাগেরহাট খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, খুলনাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইজি বাইকে থাকা 3 জনের মৃত্যু হয়, আহত হয় আরো 2 জন। পরে হাসপাতালে নিলে আরো একজনের মৃত্যু হয়। পুলিশ জানায়, মরদেহ কাটাখালী হাইওয়ে থানায় রয়েছে। দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। দেখছেন সংবাদ দুপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কলকাতার আরজি কর মেডিকেলে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার দ্বিতীয় দিনের শুনানি আজ। সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে গোটা ভারতবর্ষ। পশ্চিমবঙ্গে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, জাপান সহ ইউরোপের একাধিক দেশেও। রোববার প্রতিবাদে মুখর হয়ে ওঠে বিশ্বের 25টি দেশের 130টি শহর। একই দিনে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। আরজি কর কাণ্ডের 1 মাস পেরিয়ে গেলেও এখনো মেলেনি কোনো বিচার। সোমবার চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার দ্বিতীয় শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, আর সেদিকেই নজর গোটা ভারতবর্ষের। গেল 5 সেপ্টেম্বর শীর্ষ আদালতে এ মামলার শুনানি হওয়ার কথা ছিল, তবে সেদিন প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় পিছিয়ে যায় তারিখ। সোমবার সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে কি রিপোর্ট জমা দেয় সেদিকেও তাকিয়ে রয়েছে মানুষ। তবে সবচেয়ে বেশি কৌতূহল সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি বলছেন তা নিয়েই। সোমবারের শুনানিকে ঘিরে রোববার রাজ্য জুড়ে চলে একাধিক প্রতিবাদ কর্মসূচি। পালন করা হয় নারীদের রাত দখল কর্মসূচিও। কোথাও ছবি এঁকে, কোথাও বা মিছিল করে বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবাদে নামেন টালিপাড়ার অভিনেতা অভিনেত্রীরাও। পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বিক্ষোভের আঁচ লাগে বিদেশেও। রোববার যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপের একাধিক দেশ সহ বিশ্বের অন্তত 25টি দেশে আরজি কর কাণ্ডের প্রতিবাদে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচি। প্রতিবাদে মুখর হয়ে ওঠে 130টি শহর। প্রবাসী ভারতীয়দের পাশাপাশি বিক্ষোভে অংশ নেয় বাঙালিরাও। এদিকে শুনানির দিনই রাজ্যের সব দপ্তর ও জেলা প্রশাসনকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে বিক্ষোভের মধ্যে এই বৈঠক নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। প্রতি বছর দুর্গাপূজার আগে প্রশাসনিক পর্যালোচনা সভা করেন মমতা, তবে এবছর এই বৈঠকের বিশেষ গুরুত্ব আছে বলেই ধারণা করছেন অনেকে। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।